জুন মাস আসলেই আসে বাজেট, আর এই বাজেট আসলেই কালো টাকা সাদা করার ব্যাপারটি বেশ আলোচিত হয়। অনেকের মনেই প্রশ্ন উকি দেয়, কালো টাকাই বা কি, আর এই কালো টাকা সাদা করেই বা কিভাবে। তাহলে চলুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত। কর আইনে বা অন্য কোনো আইনে কালো টাকার কোনো সংজ্ঞা নেই মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও। তবুও কালো টাকার একটা প্রচলিত ধারণা আছে। কর আইনে কালো টাকার সংজ্ঞা না থাকলেও অপ্রদর্শিত আয় কথাটার উল্লেখ আছে। সে আইন অনুযায়ী অপ্রদর্শিত আয়ই কালো টাকা বলে অভিহিত। অর্থাৎ যে করদাতা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তার আয়কর রিটার্নে প্রদর্শন করেনি তা কালো টাকা বলে ধরে নেওয়া হয়। অপ্রদর্শিত আয় আবার দু রকমের হয়: যে আয় বৈধ উপায়ে অর্জিত হয়েছে কিন্তু আয়কর দেওয়া হয়নি, এবং যে আয় নিয়ম বহির্ভূতভাবে অর্জিত হয়েছে তার উপর আয়কর দেওয়া হয়নি। বাংলাদেশের সংবিধান কালো টাকা সাদা করাকে সমর্থন না করলেও বাজেট প্রণয়নের সময় বিশেষ আইনি প্রক্রিয়ায় কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে স্বাধীনতার পর থেকে দেশে ঘোষণা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে ২১ বার। আয়কর আইনের ১৯ ধারা মতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিধি মোতাবেক কর দিয়ে বৈধ করা যায়। তা সত্ত্বেও কেন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিতে হয়? এক্ষেত্রে যুক্তি দেখানো হয়, দেশে বিপুল অঙ্কের কালো টাকা রয়েছে। এই টাকা অর্থনীতির মূল ধারার মধ্যে না আনতে পারলে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাবে। ফলে দেশে বিনিয়োগ বাড়বে না, নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে না। আর পুঁজিবাজার সংশ্লিষ্টদের ধারণা, এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে দেশের পুঁজিবাজার। তাই দেশের অর্থনীতিকে কার্যকরভাবে পরিচালনা করতে হলে এই সুযোগ রাখা প্রয়োজন। নির্দিষ্ট পরিমাণ কর এবং জরিমানা প্রদান সাপেক্ষে কালো টাকাকে মূল ধারার অর্থনীতির ভেতর অন্তর্ভুক্তির চেষ্টা করা হয়, যাকে প্রচলিত ভাষায় কালো টাকা সাদা করা বলা হয়। যে টাকার উৎস সম্পর্কে সরকারের কোনো সংস্থাই প্রশ্ন করতে পারবে না। এ কর জিডিপির হার বাড়ানোর পাশাপাশি সরকারের বাজেট ঘাটতি কমাতে সহায়তা করে। অর্থনৈতিক চাপের প্রভাব কাটাতে সরকার এই সুযোগ দিয়ে থাকে। বাজেটে হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল, জমি, ভবন, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের উপর প্রতি বর্গমিটারে নির্দিষ্ট হারে এবং গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের উপর 10% হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রায় 50টি দেশ কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। তবে কোনো দেশই বাংলাদেশের মতো করে বারবার এমন অবারিত সুযোগ দেয়নি। ওইসব দেশ কয়েকবার স্বল্প সময়ের জন্য সুযোগটি দিয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতি জানায়, 1972-73 অর্থবছর থেকে 2022-23 পর্যন্ত 50 বছরে পঞ্জীবিত কালো টাকা ও দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ 1,44,00,00,000 কোটি টাকা। টিআইবির আরেক গবেষণায় দেখা যায়, দেশে কালো টাকার পরিমাণ জিডিপির 10 থেকে 38% মধ্যে ওঠানামা করে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ কালো টাকা সাদা হয় 2020-21 অর্থ বছরে। সে বছর 11,859 ব্যক্তি 20,650 কোটি কালো টাকা সাদা করেছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে 2,064 কোটি টাকা। কর কর্মকর্তারা জানান, সে বছর কোভিডের কারণে আন্তর্জাতিক যোগাযোগ সীমিত হওয়ায় কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন অধিক সংখ্যক মানুষ। অর্থনীতিবিদগণ মনে করেন, কালো টাকা সাদা করার মতো অনৈতিক কর্মকাণ্ডকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা না করাই ভালো। রাষ্ট্রের প্রধান লক্ষ্য হওয়া উচিত দুর্নীতির মাধ্যমে উপার্জিত আয়ের উৎস, উপায় ও উপলক্ষ কঠোরভাবে নিয়ন্ত্রণ বা বন্ধ করা। দুর্নীতিজাত কালো টাকা লালন থেকে সরে না এলে আয় ও সম্পদ বন্টনের ক্রমবর্ধমান বৈষম্য থেকে বাংলাদেশের মুক্তি মিলবে না। সৎ ও নিয়মিত করদাতারা 15 থেকে 25% কর দেবেন, আর কালো টাকার মালিকরা 10% কর দিয়ে টাকা সাদা করতে পারবে। এ নীতি কোনোভাবেই সামগ্রিক অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। এ ধারা অব্যাহত থাকলে কর রাজস্ব আহরণের নৈতিক দাবি দুর্বল হবে এবং সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।